ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা আদিবাসী লোকগানে করোনা চিকিৎসা এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। অনেকেই শীত আসি করছে, এই সময়টাতে একটু চিন্তিত আছেন, কারণ WHO একটা আমাদেরকে একটু হুঁশিয়ারি করে দিয়েছে যে যেসব জায়গায় করোনার প্রকোপ কিছুটা কমে আসছিল সেই সব জায়গায়, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে আবারও শীত আসার সাথে সাথে করোনার প্রকোপটা বাড়তে পারে। সেই কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীও বেশ কদিন আগে সবাইকে, করোনা সংশ্লিষ্ট, চিকিৎসা সংশ্লিষ্ট সবাইকে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন আর একটু সাবধানতার জন্য। অন্যদিকে আমরা যখন নাকি করোনা নিয়ে প্রায় 8-9 মাস ধরে প্রতিদিনই কথা বলছি, তার কার্যকারণ বের করার চেষ্টা করছি, মাস্ক পরা, হাত ধোয়া ইত্যাদি নিয়ম মানার নিয়ে প্রচারণা চালাচ্ছি। একটা আমরা যেটাকে বলি কোটি টাকার প্রশ্ন, এরকম যে রোহিঙ্গা যে ক্যাম্প, সেই ক্যাম্প এলাকায় অথবা আদিবাসী এলাকায় সেখানে করোনায় আক্রান্ত বা মৃতের সংখ্যা আমরা ঠিক যেমনটা আশঙ্কা করি বা দুশ্চিন্তায় থাকি সেটা নয়, তার চেয়ে অনেক ভালো অবস্থা। সেটার কারণটা আসলে কি, কারণটা জানবার চেষ্টা হয়তো এটার জন্য এক ধরনের ইনভেস্টিগেশনের দরকার থাকে, ইনভেস্টিগেটিভ রিপোর্টের দরকার থাকে। সেটা নিশ্চয়ই আমাদের এই চ্যানেল অথবা আমাদের অন্য কোনো চ্যানেলের সহকর্মীরা করবেন। কিন্তু এরই মধ্যে যতটুকু জেনেছি যে আদিবাসী এলাকা, পাহাড়ি জনপদ, সেখানে করোনার আক্রান্তের সংখ্যা খুবই কম এবং তাদের ওই এলাকায় যে শৃঙ্খলা, আদিবাসী সমাজ ব্যবস্থার যে শৃঙ্খলা, সেখানে লকডাউনের ফর্মটাও একটু আলাদা। সেখানেও এক ধরনের দোলাচল চলছে। কেউ কেউ যারা শিক্ষিত তারা আদিবাসী জ্ঞানের সঙ্গে এই করোনা মোকাবেলায় অথবা অতিমারি মহামারী মোকাবেলায় তাদের যেই বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা যেসব থাকে সেগুলো মানতে চান না। সে কারণে তারাও কখনো কখনো একটু ধাক্কার মধ্যে পড়ছেন। কিন্তু মোটের ওপরে যদি বলতে চাই, এই কোয়ারেন্টাইন, এই স্যানিটাইজেশন, হাত ধোয়া ইত্যাদি, এগুলোর একটা লোকজ্ঞানের ফর্ম আছে। অর্থাৎ যারা আদিবাসী, যারা বিভিন্ন এলাকায় তাদের জীবনযাত্রার সঙ্গে, রোগবালাইয়ের সঙ্গে নানাভাবে অ্যাডাপ্ট করেছেন, সেখানে প্রকৃতি তাদেরকে এক ধরনের উপায় দিয়েছে। সেই উপায়গুলো কি, সেগুলোই আমরা আসলে লোকজ্ঞান হিসেবে ধরে নিয়েছি। যুগ ধরে আমরা সেগুলো পাঠ করি, সেগুলোর কিছু বই, ম্যানুয়াল ইত্যাদি আছে, যার যার ভাষায় আছে। সেগুলো আসলে কি, এবার করোনার চিকিৎসা আমাদের যে পাহাড়ি জনগোষ্ঠী তারাই বা কীভাবে তাদের আদি জ্ঞানগুলো, লোকজ্ঞানগুলো চর্চা করছেন, সেগুলো একটু জানবার চেষ্টা করব আজকের আলোচনা থেকে। তবে আমাদের আজকে খানিকটা দুর্ভাগ্যই বলা চলে, এই অনুষ্ঠানের অন্যতম যেই আলোচক যারা আছেন তারা বাংলাদেশের দুটি প্রত্যন্ত জায়গায় তাদের নিজস্ব কাজের জন্যই রয়েছেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, তিনি হালুয়াঘাট এলাকায়, নেটের সমস্যা রয়েছে সেখানে, তিনি সরাসরি আমাদের এই জুমে কানেক্ট হতে পারছেন না। আর যিনি এটা নিয়ে অনেক দিন ধরে গবেষণা করছেন, গবেষক পাভেল পার্থ, তিনি নেত্রকোনায় একটা প্রত্যন্ত গ্রামে আছেন, এই কাজেই আছেন। অর্থাৎ এই লোকজ্ঞান নিয়ে অসুখ বিসুখ, রোগবালাই, মহামারী যেভাবে তারা নিয়ন্ত্রণ করছেন সেটি জানবার জন্য একটি প্রত্যন্ত গ্রামে আছেন। সেখানেও মোবাইল নেটওয়ার্কের একটা দুর্বলতা রয়েছে বলে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। আর যাদেরকে দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন ইউজিসির অধ্যাপক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ, IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীর এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়। আর দুজন আমাদের সঙ্গে ফোনে যুক্ত হবেন, গবেষক পাভেল পার্থ এবং সঞ্জীব দ্রং। যদি নেটের অবস্থা ভালো থাকে আমরা তাদেরকে দেখতেও পারি। শুরু করব পাভেল পার্থকে দিয়ে, ফোনেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। পাভেল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা একটু সহজ করে শুনতে চাই, এতদিন ধরে করোনা নিয়ে যেসব কথাগুলো আলাপ আলোচনা হচ্ছে তার মধ্যে তো একটা ঘাটতি তো অবশ্যই ছিল, যে আদিবাসী বা পাহাড়ি জনগোষ্ঠী বা বাংলাদেশের যে নৃগোষ্ঠী যারা আছেন তারা, তাদের যে জ্ঞান, তাদের যে চিকিৎসা, তাদের যে চিরায়ত জ্ঞান, সেখানেও এই ধরনের কিছু রোগবালাই নিয়ন্ত্রণের জন্য কিছু আচার, কিছু
নিয়ম তারা মানেন, সেগুলো এই করোনার মোকাবেলার সঙ্গে কতটা যুগছই হতে পারে, হওয়া উচিত, সেগুলো কতটা আলোচনা করা উচিত, আপনার গবেষণায় কি বলে? ধন্যবাদ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজকে, যে কাজটি বোঝার চেষ্টা করেছিলাম মার্চ 2020 থেকে, বিশেষ করে যখন বাংলাদেশ ঘোষণা করেছিল একদমই রাষ্ট্রীয়ভাবে যে করোনা সংক্রমণের কথা, তখন থেকেই যে আমাদের গ্রামীণ জনগণ এবং বিশেষত যে আদিবাসী জনগোষ্ঠী আছেন তারা কিভাবে বিগত সময়ের কলেরা, কালাজ্বর কিংবা গুটি বসন্ত এই রকমের মহামারীগুলো আসলে সামাল দিয়েছেন, এবং সেটি বোঝার চেষ্টা করে যেটি আসলে জানার চেষ্টা করেছি, বিশেষত পার্বত্য চট্টগ্রাম, সমতল অঞ্চল, বৃহত্তর রাজশাহী, রংপুর বিভাগ, দিনাজপুর অঞ্চল, ময়মনসিংহ এবং এই অঞ্চলগুলোতে এবং উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলগুলোতে এবং চা বাগান সহ সিলেট বিভাগে যে আদিবাসীরা আছেন তাদের ভেতরে আমি 31টি জনগোষ্ঠীর সাথে আসলে কাজটি করতে পেরেছি। তো সেই কাজের ভেতর দিয়ে যেটি আসলে জেনেছি সেটি হচ্ছে যে মহামারী সামাল দেওয়ার ক্ষেত্রে এই আদিবাসী জনগোষ্ঠীরা যে 3টি প্রধান পদ্ধতি অবলম্বন করেন, তার প্রথমটি হচ্ছে যে তারা কোনো একটি মহামারী সামালের বিষয়টিকে কোনো ব্যক্তিগত হিসাবে দেখেন না, তারা সামষ্টিক হিসাবে দেখেন, যে একটা সমগ্র সমাজ যে একটা কাজ করছে, একটা পাড়া ভিত্তিক, গ্রাম ভিত্তিক আসলে একটা ব্যবস্থাপনা, এবং যেখানে তারা প্রধান করেন তাদের আইসোলেশন, কোয়ারেন্টিন, লকডাউন এবং লক্ষণ ভিত্তিক চিকিৎসা, যেটি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমাদের পরবর্তীতে মহামারী এই করোনা কোভিড-19 সামালের ক্ষেত্রে যেগুলো আসলে দেখতে পাচ্ছি। এবং বিষয়টি আমাকে বিস্মিত করেছে অনেক বেশি। যেমন আমরা যদি দেখি যে পাংখুয়া, যেটি আমাদের রাঙামাটির যে পাংখুয়া সমাজ, তারা কোনো একটি অঞ্চলে মহামারী যখন আসলে ছড়িয়ে পড়ে, অসুখের সংক্রমণ ছড়িয়ে পড়ে, তার আগে কিন্তু গ্রাম হিসাবে যে পাড়া আছে, পাড়ার সবাই মিলে সিদ্ধান্ত নেন তারা আসলে কি করবেন, কিভাবে আসলে বিধি পালন করবেন, এবং তার পরবর্তীতে তারা তাদের গ্রামের বহিরাগতদের প্রবেশ কিংবা গ্রাম থেকে তারাও আসলে কোথাও যান না, এই পদ্ধতিটিকে তারা আসলে বলছেন খোয়াখার, তাদের ভাষায় খোয়াখার মানে এক ধরনের লকডাউন, এবং সেটি যত প্রবেশ পথ আছে সেটি আটকে দেওয়া হয়। তো তার আগে তারা যেটি আসলে করেন সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের কৃত্য পালিত হয়, এবং এটি প্রতিটি সমাজে, আমি যে 31টি জনগোষ্ঠীর কথা বলছি, প্রতিটি আদিবাসী সমাজে তার নিজের মাতৃভাষায় এই লকডাউন, আইসোলেশন এবং কোয়ারেন্টিন আছে, এবং এগুলোর পদ্ধতিগুলো আসলে আছে, এবং সেগুলো খুবই সুপ্রাচীন এবং অনেক আগে থেকে এগুলা পালিত হয়েছে বলেই তারা এই করোনা মহামারীর সময় আসলে করতে পেরেছেন। যেমন আমরা যদি দেখি বান্দরবানের গ্রামগুলোতে বা পাভেল, একটা ইন্টারেস্টিং জিনিস আপনি মানে আমাদের সঙ্গে ইতিমধ্যে শেয়ার করেছেন, যে মহামারী, আমরা বলি মহামারী কাল, আর আপনার গবেষণা থেকে যেটুকু মানে আপনি যেটুকু বললেন সেখানে শব্দটা ওরকম বললেন যে মহামারী পালন, অর্থাৎ এটাও এক রকমের আচার অনুষ্ঠান পালন করার মতো একটা কিছু, মানে আমরা বলি আচার পালন করি, অনুষ্ঠান পালন করি ইত্যাদি, সেরকম একটা ব্যাপার হিসাবে তারা বোধহয় গ্রহণ করেন। মানে আমি যদি এই রকমের যে বিষয়টা হচ্ছে যে যদি আমরা দেখি, কারণ এই মহামারীর যে ঘটনাগুলো আসলে ঘটবে, মানে সমাজে একটা ঘটবে, এবং এটাকে তারা প্রাণ, প্রকৃতি এবং প্রতিবেশগত অবস্থার একটা বৈশিষ্ট্য হিসেবে আসলে দেখেন। হ্যাঁ, যে একটা ইকোলজিক্যাল আসলে একটা কন্ডিশন, বাস্তু সংস্থানের একটি অবস্থা। যেমন আপনার ইঁদুর বন্যা হয় পার্বত্য চট্টগ্রামে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। হ্যাঁ, তো ইঁদুর বন্যা কিন্তু একটা সাইকেল দিয়ে হয়, যে একটা চক্র দিয়ে হয়, যে 30-40 বছর পর পর হবে। ঠিক সেরকমই মানুষের সমাজে, মানুষের জন্য আসলে কোনো একটি রোগের সংক্রমণ হবে, এবং এর জন্য ওই সমাজে এক ধরনের প্রস্তুতি আছে। তো সেই প্রস্তুতিগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকম। যেমন খাসিরা বলছেন খাংখার দেব সনং, তাদের ভাষায়, যে এইরকম ভাবে তারা আইসোলেশন করছেন, তাদের গ্রামকে আসলে লকডাউন করছেন, এবং তাদের আছে কিন্তু এই সমাজগুলো কিন্তু আসলে গড়ে তুলেছে এক ধরনের লক্ষণ ভিত্তিক চিকিৎসা, যে ধরনের লক্ষণ দেখা দিচ্ছে, যে যদি জ্বর হয়, ঠান্ডা, কাশি কিংবা পেট ব্যথা বা যদি পাতলা পায়খানা, তাহলে এটার লক্ষণ ভিত্তিক চিকিৎসাগুলো তারা করছেন। কিন্তু তাদের আশেপাশে পাওয়া যাওয়া যেসব
ভেষজ গাছপালা আছে সেসব ভেষজ গাছপালা দিয়ে, এবং তাদের যে বৈদ্য কবিরাজ আছেন তারা কিন্তু সেটা আসলে প্র্যাকটিস করছেন, এবং এটা পারিবারিক ভাবেও আসলে প্র্যাকটিস হয়। এবং আর আছে হচ্ছে খাদ্য গ্রহণের নীতি, সেটা হচ্ছে এই মহামারী কালে তারা কিন্তু একটি বিশেষ খাবার, যেমন তেল মশলা বা এই ধরনের খাবার না খেয়ে ফলমূল বা একটু টক জাতীয় খাবার, মানে যেটাতে ভিটামিন সি পাওয়া যায় বা প্রোটিন পাওয়া যায়, এই ধরনের খাবারের প্রতি কিন্তু একটা সামাজিক বিধি আসলে সবাই পালনের একটা বিষয় থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমরা মানে আমি পেয়েছি, আমি বুঝতে পেরেছি, সেটি হচ্ছে যে কিভাবে আজকে সিলেট অঞ্চলের খাসিরা কিংবা বান্দরবানের ব্রোরা বা পাংখোয়ারা তারা অনেক বেশি তাদের স্বাস্থ্যবিধিতে মেনে চলছেন। তো ব্যক্তি থেকে শুরু করে পরিবার কিংবা পাড়া বা গ্রাম ভিত্তিক কিভাবে পালন করছেন এই কারণেই, কারণ মহামারী সামাল দেওয়ার যে সামাজিক আচার কৃত্য রীতিগুলো আছে এগুলো তারা মনে রেখেছেন, এবং এগুলো তারা বংশ পরম্পরায় আসলে গল্পও করেছেন, এবং এগুলো তারা আবার করার জন্য সামাজিক ভাবে নিজেরা আসলে ঐক্যবদ্ধ হয়েছেন, এবং কেউ যে কার কথা শুনবে না। আমরা কিন্তু দেখি যে তুলনামূলকভাবে বিধি পালন গুলো বেশি করছেন এই মানুষেরা তুলনামূলকভাবে বাঙালি অঞ্চলের চাইতে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি মান্দি বা গারোদের দেখি, তারা ডেনমারাঙা, এটি কিন্তু একটি কৃত্য যে কোন একটি মহামারী ছড়িয়ে পড়ার আগে এই কৃত্যটি করার ভেতর দিয়ে সমাজকে জানান দেয়া হয় যে এখন ব্যক্তি বা পরিবার এবং আমাদের পাড়া বা গ্রামের এই রকমের বিধি পালন গুলার বিষয় আছে। বা আমরা সাঁওতালদের ক্ষেত্রে যদি দেখি, আমরা যেভাবে কুশল বিনিময় করি, তাই না, আমরা হয়তো বা হাতে ধরি বা কেউ হচ্ছে যে একটা জড়াজড়ি বা বিভিন্ন কিছু আছে যেটা স্পর্শের বিষয় আছে, কিন্তু সাঁওতালদের ক্ষেত্রে বলছে ডব জোহার, যে আমি যদি বহিরাগত হই বা আমি যদি আত্মীয় স্বজন হই, আমি যদি আসি, তারা কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে ডব জোহার করছেন, অভ্যর্থনা জানাচ্ছেন, কুশল বিনিময় করছেন। এবং এই যে চর্চাটি, সেই চর্চাটিও কিন্তু এসেছে তার সেই মহামারী সামাল দেওয়ার বিধি আসলে থেকে। তো মহামারী সামাল দেওয়ার এই রকমের অজস্র বিধি এই সমাজগুলোতে আছে। এগুলো অনেকগুলোই হচ্ছে যে তাদের চর্চাও হচ্ছে। এটি আগে যেরকম অনেক বহুল ভাবে আসলে চর্চিত ছিল সেরকম হয়তো বা নয়। যেমন আবার অনেক শাস্ত্রীয় বিষয় আছে, যেমন চাকমাদের তালিক শাস্ত্র কিংবা পিজং আছে মিতেই মণিপুরীদের, এই রকমের শাস্ত্র গ্রন্থগুলোতেও যেটি চিকিৎসা বা তাদের যে বিশ্বাস ধর্মীয় শাস্ত্র গ্রন্থ, সেখানেও কিন্তু মহামারী সামাল দেওয়ার বিষয়গুলো আসলে বিধিবদ্ধ আছে। পাভেল, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এখন আমরা একভাবে এই রোগটাকে, মানে এই ভাইরাসটা নানান সিমটম ইত্যাদি, অক্সিজেন কমে যাচ্ছে, পুরা চেস্টে মানে ব্লক হয়ে যাচ্ছে, এক ধরনের নিঃশ্বাস বন্ধ হয়ে এসে মাল্টি মানে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে এটাকে খুব দ্রুত এটাকে আক্রান্ত করছে, এবং তারপরে আর আমরা করোনার সাথে এই ছোট্ট ভাইরাসটির সাথে পেরে উঠছি না। এই একই ধরনের সিমটম অথবা করোনার সিমটমে তাদের শাস্ত্র, তাদের জ্ঞান, এই আদিবাসী জ্ঞানে কোনো চিকিৎসা আছে কিনা, যেটা আমরা একটু হয়তো সহজভাবে বলি অথবা ঠাট্টা করে বলি অথবা হালকা চালে বলি যে টোটকা, মানে সেরকম কিছু আপনি পেয়েছেন কিনা যেটা দিয়ে তারা এটা প্রাথমিক কোপ করছে, প্রাথমিকভাবে তারা এটাকে নিয়ন্ত্রণ করছে? ধন্যবাদ মুন্নিদি, যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি হচ্ছে যে আছে, কারণ এই যে কোন একটি মহামারী সামাল দেয়া, মানে মহামারী তো শুধুমাত্র চিকিৎসা সম্পর্কিত বিষয় নয়, স্বাস্থ্য বিধি, মানে এটি যেহেতু আমাদের পরিবেশ, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক ভাবে হচ্ছে যে মহামারী মোকাবেলা আসলে করার বিষয়, একটা সম্মিলিত প্রচেষ্টার বিষয়। এখানে শুধুমাত্র রোগ সংক্রমণের যেটি আসলে আপনি বলছেন যে এই করোনা কালে যে রোগগুলা আসলে লক্ষণ দেখা দিচ্ছে, সেই ধরনের রোগের স্বাস্থ্যবিধি এবং চিকিৎসা কিন্তু এই সমাজগুলো অনেকগুলোতেই আছে। এটাতে দুই ধরনের চিকিৎসা আছে। একটি হচ্ছে যে তাদের একদম শাস্ত্রীয় চিকিৎসা, যেমন চাকমাদের ক্ষেত্রে তালিক, এটা আমরা যেরকম আয়ুর্বেদ বা ইউনানি বলি, এটা যেরকম একটি শাস্ত্রীয় বিষয়, সেরকম শাস্ত্রীয় চিকিৎসাও আছে। আবার যেটাকে আপনি বলছেন যে একটা কোট আনকোট যে মানে টোটকা বা কবিরাজি বা মানে যেটাকে বনাজি বলছেন অনেকে, যে এই রকমের লোকায়ত বিধিও কিন্তু আসলে আছে, এবং সেগুলো কিন্তু তারা অনেকে চর্চাও করছেন। বিশেষত জ্বর, ঠান্ডা, কাশি কিংবা একটা শ্বাসকষ্টের জন্য
বা এই যে এক ধরনের পাতলা মানে পায়খানা হচ্ছে, এই ধরনের যে বিধিগুলো আছে, এবং এইগুলা কিন্তু অধিকাংশই একটা ভেষজ, মানে আশেপাশে যে গাছগুলো পাওয়া যায় এবং সেই গাছগুলো থেকেই কিন্তু আসলে নেয়া। আরেকটা জিনিস শুধুমাত্র আমি যুক্ত করে শেষ করে দিতে চাই, সেটি হচ্ছে এটিতে গেলে শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক মানে রোগ চর্চার ক্ষেত্রে, মানে রোগ সারানোর ক্ষেত্রে এক ধরনের বিধি, কিন্তু যে দর্শনটি আমি আসলে বুঝতে পেরেছি সেটি অনন্য, অসাধারণ। সেটি সারা দুনিয়ার জন্য আসলে একটি শিক্ষা, যে কেন মানুষের সমাজে আসলে এই ধরনের রোগের সংক্রমণ ঘটবে। কারণ এই সমাজগুলো থেকে যে দর্শনটি আসলে উঠে এসেছে, যেটি অসুখের দর্শন, রোগের দর্শন, সেটি হচ্ছে যে এই যে ভাইরাস, করোনা ভাইরাস, এটি তো প্রকৃতিতে ছিলই, প্রকৃতির একটি অংশ হচ্ছে করোনা ভাইরাস, যেটি হয়তো বা প্রাণ প্রকৃতিতে, সেটা যে কোনো প্রাণী থাকতে পারে, বাদুড়ে থাকতে পারে বা বনরুইতে থাকতে পারে যেটি বলা হচ্ছে, বা যে কোনো প্রাণীতে বা কোথাও আসলে সেটি থাকতে পারে। যেমন মশার মধ্যে আসলে আমরা ডেঙ্গু কিংবা চিকনগুনিয়াকে আসলে দেখছি, কিংবা উটের মাধ্যমে কোনো কিছু আসলে ছড়িয়ে পড়েছিল। তো আদিবাসী এই সমাজগুলোর যে তাদের নিজস্ব বিশ্বাস, যে দর্শন, যেটি সেই অসুখের দর্শনে বিশ্বাস করেন যে প্রাণ প্রজাতিতে যে প্রাণ থাকে সেটি জীবাণু হতে পারে, অণুজীব, যাতে চোখে দেখা যায় না। মানুষ এমন কোনো কাজ করতে পারে না যে কাজের ফলে মানুষ তাকে তার সমাজে আসলে ডেকে আনবে। হতে পারে অনেক বেশি ভোগ বিলাসিতা, হতে পারে নির্বিচার বনভূমি, কিংবা এই যে বন্য প্রাণী আছে তাদের আবাসস্থল ধ্বংস করে ফেলা, কিংবা বাজারে তাদেরকে আসলে অবাধে বিক্রি করে আসলে দেয়া, যেটি কিন্তু বৈশ্বিকভাবে এখন এই প্রশ্নটি উঠেছে যে আমরা কেন নিজেই আসলে নিজের সমাজে, মানুষের সমাজে এই ধরনের রোগ ব্যাধি এবং বিপদ ডেকে আনছি, যেটি আমরা সামাল দিতে পারছি না, এবং যে সংক্রমণ একটি আসলে মহামারী পরিস্থিতি তৈরি করছে, যেটি সব দিক থেকে আমাদের তার মানে আসলে প্রকৃতির প্রতি যে অবিচার, দিনের পর দিন যে অবিচার সহ্য করতে করতে একটা টার্নিং টাইমের মধ্যে মহামারী আকারে সেটা মানুষের উপরে প্রকৃতিরই প্রতিশোধ, বা সেভাবে মহামারী আকারে মানুষকে একটু জানান দিয়ে যায় যে এটা আসলে করা যাবে না। ব্যাপারটা তো তাই নাকি? আসলে তাই। তার মানে হচ্ছে যে আমার মহামারী সামাল দেওয়ার বিধি আছে, যেটি স্বাস্থ্যবিধি, সেটি খোয়াখার, যেটি লকডাউন, কিংবা আমার দেনমারাঙা আছে, যেটি হচ্ছে যে কোয়ারেন্টাইন বা আইসোলেশনকে বোঝানোর জন্য। আমার কিন্তু হচ্ছে যে লক্ষণ ভিত্তিক চিকিৎসাও আছে, যেটি শাস্ত্রীয় এবং যেটি পারিবারিক লোকায়ত এই সমাজে, এবং মহামারী বা অসুখের দর্শনও আছে। যদি আমি আসলে এই জীবন চর্চা করি, যদি আমি আমার আশেপাশে এই বাস্তু সংস্থান, এই বনভূমি, এই নদী, এই পাহাড়, এই জমি, কৃষি জমি, এই মাটিকে আসলে মানে তাদের মতো থাকতে দেই, সবাই যদি সবার মতো থাকে, তাহলে কিন্তু আমরা সবাই, মানুষ, ব্যাঙ, কিংবা হচ্ছে বনরুই, কিংবা হাতি, একটি গাছপালা, সবাই এই পৃথিবীতে আসলে সমানভাবে বেঁচে থাকতে পারবো। তা না হলে কোনো না কোনো আসলে অসুখ বা সংক্রমণ কোনো না কোনো প্রজাতির জন্য আসলে মহামারী তৈরি করবে। সেটি হতে পারে মানুষ বা হতে পারে অন্য কোনো আসলে প্রাণী। তো এই যে মিলে মিশে থাকার একটি দর্শন এবং স্বাস্থ্যবিধি, এটি আমি এই করোনা কালের জন্যই হয়তোবা মানে নতুন ভাবে আসলে এই সমাজগুলো থেকে জানতে পারলাম, এবং আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি বিস্মিত, অনেক বেশি অনুপ্রাণিত। এবং পরবর্তীতে জাতিসংঘ মে মাস থেকে যখন আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস 22 মে বা 5 জুন বিশ্ব পরিবেশ দিবস বা 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস, তখন কিন্তু জাতিসংঘ বিভিন্ন তার স্টেটমেন্টকে স্বীকার করে নিয়েছে যে পৃথিবীর আদিবাসী সমাজ বা গ্রামীণ সমাজ, তাদের যে জীবনধারা, প্রকৃতির প্রতি তাদের যে আসলে যুক্ততা, বা এই ধরনের অসুখ সংক্রমণ বা মহামারী সামালে তাদের যে বিধি, এটি দুনিয়াকে নতুন কিছু জানাতে পারে। তো বাংলাদেশের যে জাতীয় স্বাস্থ্য নীতি আছে, এটিও কিন্তু একটি হোলিস্টিক উপায়ে সবকিছুকে একত্রিত করতে আসলে বলেছে। তো আমার যেটি হচ্ছে যে একটা প্রস্তাব, যে আমরাও কিন্তু করোনা এই মহামারী সামাল দেওয়ার ক্ষেত্রে আদিবাসী সহ আমাদের যে লোকায়ত জ্ঞানের এই স্বাস্থ্য বিধিগুলো আছে, সেগুলো নিয়ে অনেক কাজ করতে পারি, সেগুলো বুঝতে পারি, জানতে পারি, তাদেরকে সম্মান দিতে পারি, স্বীকৃতি দিতে পারি, এবং গবেষণার ভেতর দিয়ে আমরা একটা সমন্বিত, সম্মিলিত বিধি ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেটি আমাদেরকে আরো অনেক বেশি হচ্ছে যে জাগাতে পারে, বাঁচাতে পারে,
আরো অনেক বেশি হচ্ছে যে আমাদেরকে আমাদের কাছাকাছি আসলে আসতে দিতে পারে। আচ্ছা, নিশ্চয়ই থাকবেন আপনি পাভেল পার্থ। আপনার চমৎকার এই গবেষণাটি ধরেই আমরা আজকে অনেকখানি আলোকিত হলাম এই বিষয়টিতে। আমি ডাক্তার এস এম আলমগীর আপনার কাছে একটু জানতে চাই, অনেক সময় এই মানে এখনকার বিশ্বে, করোনা বিশ্বে আমরা বিজ্ঞান নাকি সাধারণ জ্ঞান, বিজ্ঞান নাকি এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টোটকা, এগুলো নিয়ে একটা একটা ডিলেমা একটা কাজ করে। আমরা অপেক্ষা করছি টিকার জন্য, এবং কবে আসলে টিকা আবিষ্কৃত হবে, কবে টিকা পাবো, তবেই না করোনার থেকে আমরা মুক্ত অথবা করোনা থেকে আমরা দূরে থাকতে পারবো। সেরকম একটি জায়গায় এই লোকায়ত জ্ঞান, এই লোকায়ত স্বাস্থ্যবিধি, এগুলো কি, যেগুলোর ইনক্লুসিভনেসের কথা বলছেন আমাদের গবেষক পাভেল পার্থ, এটা কতখানি বিজ্ঞানসম্মত, আমাদের স্বাস্থ্যসম্মত প্রস্তাবনা, আপনি কি বলবেন? ধন্যবাদ। এবং আমি পার্থদাকে ধন্যবাদ যে এই মহামারীর সময় প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন একদম, এবং এগুলি না উনি বের করার চেষ্টা করছেন। উনি সুস্থ আছেন। ডেফিনেটলি, হ্যাঁ, সুস্থ থাকবেন এবং এই কাজগুলো করবেন। আসলে সারা পৃথিবীতে এই কাজগুলো হওয়ার কথা আমাদের 12 মাসেই। আমরা স্পেসিফিক নির্দিষ্ট মহামারীর সময় খুঁজলে তো আর হবে না, কিন্তু সাধারণ জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, টোটকা বলেন, যা কিছু হোক তার একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা যদি আমরা সামগ্রিক জনগোষ্ঠীকে দিতে পারি তাহলে সেটার অ্যাকসেপ্টেবিলিটি বেশি বাড়বে। সো বিজ্ঞান এখানে যেমন কাজ করবে, কিন্তু আমাদের দেশে কেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম এরকম, যেটা আপনারা অনেকটা কোট আনকোট টোটকা বলছেন, সেরকম অনেক ধরনের ট্রিটমেন্ট হয়। কিন্তু মহামারীর সময় এটা আমরা খুব সতর্ক থাকতে হয় যে আমাদের অনেক সতর্ক থাকতে হয়, মহামারীর সময় এগুলির মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই জন্য আমরা যা করি সেটা যদি আমাদের সাধারণ জ্ঞানে, বা আমরা যদি একদম বিজ্ঞান, যেটা বিশ্ববিজ্ঞান, এই বিশ্ব মহামারীর সময় সেগুলিকে আমরা ফলো করি, যদি সেটার সাথে অ্যাডজাস্ট করে আমরা ব্যাখ্যাগুলো দিই, তাহলে আমাদের জন্য এটা অত্যন্ত উপকারী একটা কাজ হবে। এবং এই কাজটাই হয়তো আমার 3 বছর 5 বছর পরে এখান থেকেই হয়তো আমরা বড় কাজ পাবো। আর একটা কথা বলি, আমরা যখন বলি যে আমাদের আদিবাসী কিংবা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আদিবাসী গোষ্ঠী বা বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকৃতি থেকে যে ক্রুড যে মেডিসিনটা তারা পায়, তারা বৃক্ষ কিংবা অন্য শিকড় ইউজ করে, সেগুলো থেকে যেটা একদম মানুষের, গণমানুষ ব্যবহার করতে পারে কোনো সাইড এফেক্ট ছাড়াই, সেটাই হলো আমার আধুনিক মেডিসিন। তো সেখানে এই সবগুলোই সারা পৃথিবী সারা বছর ধরে খোঁজা উচিত আমাদের। আমরা হয়তো বিশেষ সংকটের সময় এগুলিতে বেশি নজর দেই, কিন্তু বিশেষ সংকটের সময় আমাদের খেয়ালও রাখতে হবে এগুলির মিসইউজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে যেখানেই যে আক্রান্ত হোক না কেন, সেটা আদিবাসী হোক, বাঙালি হোক, বাংলাদেশের বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে হোক, সেখানে হোক, যদি আমরা নিকটস্থ ডাক্তারের কাছে যাই, আধুনিক বিজ্ঞানের সাথে যদি তার ট্রিটমেন্টে চলবে, বিজ্ঞানও চেষ্টা করবে জীবনটা বাঁচিয়ে রাখতে, এবং সেটাই হবে মহামারীর সময় চেষ্টার অংশ। এবং যা কিছু আমরা করি না কেন, সেগুলির যদি আমরা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করে আমরা বিভিন্ন জার্নালে, যেগুলি পেয়ার রিভিউড জার্নালে প্রকাশ করতে পারি, সেটা শুধু বাংলাদেশের মানুষ জানবে না, সারা পৃথিবীর মানুষও জানবে এবং পৃথিবীর বিজ্ঞানও আলোকিত হবে। দারুণ একটা জায়গায় আপনি আমাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ দরকার, যেই জ্ঞানই আমরা পাই না কেন সেটা জার্নালে, কিন্তু যখন আমরা একেবারে দেয়ালে পিঠ থেকে যাই, তখন আমাদেরকে, আমরা যে কোনো কিছু দেখলেই আঁকড়ে ধরার চেষ্টা করি। তারই তো নানান নমুনা আমরা এই গত 8-9 মাস ধরে এক্সপেরিয়েন্স করছি। সেক্ষেত্রে ভালো থাকছেন, বা একেবারে পরীক্ষিত তো কিছু আচার, পরীক্ষিত কিছু কিছু তার নিয়ম কানুন এবং পরীক্ষিত কিছু গাছগাছালিও আছে, যেটা আমাদের নিক জনগোষ্ঠী তাদের একেবারে চিরায়ত, তারা এটাতে পরীক্ষিত তারা হিসেবে দাবি করেন। সেটার সঙ্গে কি আমাদের যে জাতীয় যেসব গাইডলাইন আপনারা দিচ্ছেন,
সেখানে সেটা আলোচিত হতে পারে কিনা, হলে কি কোনো মানে কনফিউশন তৈরি হবে, নাকি আরেকটু এলাকা ভিত্তিক কিছু কিছু ডিফারেন্ট গাইডলাইন আপনারা দিতে পারবেন? আমরা পাভেল পার্থকে শুনছিলাম ফোনে, তিনি একেবারে নেত্রকোনার প্রত্যন্ত একটা এলাকায় আছেন। আমি ঠিক নিশ্চিত নই সঞ্জীব দ্রং আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন কিনা, তাকেও আমরা এই প্যানেলে রেখেছি, তিনি যুক্ত আছেন ফোনে। তিনি যদি টেলিভিশনে এই আলোচনাটি দেখতে থাকেন তাহলে আমাদের আলোচনাটি তার অংশটুকু নিতে আরও অনেক সুবিধা হবে। একটা বিরতির পরে বাকি আলোচনায় আসছি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আমরা আছি, আদিবাসী লোকজ্ঞানে করোনা চিকিৎসার বিষয় নিয়ে কথা বলছি। ডক্টর ASM আলমগীর, আপনি যে কথাটি বলছিলেন মিসইউজ হওয়ার সুযোগ থাকে, সেখানে একটা সাবধানতা অবলম্বন করে তাদের প্রতিনিধিকে ইনক্লুড করা যায় কিনা, সেইটার কোনো সুযোগ রয়েছে কিনা আমি একটু ছোট্ট করে জানতে চাই। এটা আসলে তো আপনি জানেন যে সারা পৃথিবীতেই নানাবিধ ধরনের এরকম জিনিস যখন একটা কাজ করে তার সাথে 10টা, আবার ইভেন আমরা যেই মেডিসিন গুলো ইউজ করছি সেখানেও প্রচুর মিস ইউজ হচ্ছে। সো আমাদের জাতীয় গাইডলাইন প্রস্তুত করা বা আমাদের স্বাস্থ্য বিভাগের যারা এইসব অঞ্চলে কাজ করেন তারা যদি একটু দৃষ্টি দেন এবং এরকম কিছু এভিডেন্স বেসড, অর্থাৎ যেগুলি আসলেই সত্যি কাজ করে মনে হচ্ছে এরকম কিছু উপস্থাপন করেন আমাদের মাঝখানে জাতীয় পর্যায়ে, যেমন প্রফেসর আব্দুল্লাহ স্যাররা আছেন, আমাদের গাইডলাইন প্রণয়ন আছে, সেসব জায়গায় উপস্থাপন করেন। এবং আমরা আসলে কোনো কিছুতে নির্দিষ্টভাবে অন্ধ না, যেটা মানুষের জন্য ভালো, জনস্বাস্থ্যের জন্য যেটা উপকারী হবে সেটা আমরা সবাই মিলে ব্যবহার করতেই আসলে উৎসাহী। এবং এরকম মহামারীর সময় যেটা হয় সারা পৃথিবীতে দেখবেন নানাবিধ ধরনের ভ্যাকসিন, মনোক্লোনাল অ্যান্টিবডি কিংবা ড্রাগ নিয়ে যেগুলি করা হচ্ছে, এবং সেগুলিও কিন্তু এরকম অনেক জায়গায় কিন্তু অনেক কম্প্রোমাইজ করেই এখন করা হচ্ছে, বিশেষ করে ভ্যাকসিন ট্রায়াল বা মনোক্লোনাল অ্যান্টিবডি কে ট্রায়াল মেডিসিন গুলা সেখানেও। তো সেই ক্ষেত্রে যদি আমরা এরকম কিছু এখান থেকে পাই, সেটা যদি আমাদের জনমানুষের কাজে লাগে এবং সেটাতে যদি আমাদের সবাই মিলে এই সম্মিলিত প্রচেষ্টায় যদি একজন মানুষের জীবন বেঁচে যায়, তাহলে আমরা যারা চিকিৎসার সাথে জড়িত, চিকিৎসা কর্মী, আমরা যারা ফ্রন্টলাইনে কাজ করি, আমাদের চেয়ে এক জীবনে এর চেয়ে বেশি খুশি আর তো কিছু নাই। তো সবাই মিলে আমরা যদি দেখি, চেষ্টা করি, এবং যেটা আমাদের এই যে পার্থ দ্বারা আছেন এরকম আমাদের যারা মানে এত কষ্ট করে এই কাজগুলো করছেন, এই কাজগুলো সঠিকভাবে উপস্থাপনও কিন্তু একটা জরুরি বিষয়। শুধু কাজ করে আমি একটা ভালো বই লিখলাম বা একটা গল্প লিখলাম কিংবা ইন্টারন্যাশনাল জার্নালে একটা আর্টিকেল লিখলাম, সেটা নিয়ে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে ওই গবেষণা পর্যন্ত অতটুকু সীমাবদ্ধ থাকলেই কিন্তু আসলে কাজ হবে না। আমি তো বলি বাংলাদেশে আমরা এমন গবেষণা করব যে এই গবেষণা রেপ্লিকেট করে সারা দেশ থেকে আমি উপকার পাবো, সারা দেশের মানুষের জন্য কাজ হবে। এবং এই গবেষণা যারা করে আমি জানি অত্যন্ত কষ্ট, আমি নিজেই আমার সারা জীবন কাটিয়ে দিয়েছি মেডিকেল সায়েন্সের গবেষণায়। সো এই কাজগুলো যদি জনমানুষের কাজে লাগে তখনই কিন্তু আসলে নিজেকে সার্থক মনে হয়। এবং আমরা আশা করি যে পার্থ দ্বারা যে কাজগুলো করছেন সেখানে যথাযথ জায়গা উপস্থাপন করবেন এবং আমাদের সাথেও শেয়ার করবেন, এবং শেয়ার করলে আমরা যদি আমরা তো একা না, এখানে মেডিকেল ইথিক্স কমিটি আছে, বিভিন্ন ধরনের কমিটি গুলো আছে যারা বাংলাদেশের জ্ঞান বিজ্ঞান চর্চার একদম অগ্রজ, আমাদের যারা একদম সম্মুখ সারিতে আছেন, আমরা তাদের মতামত নিয়ে ডেফিনেটলি আমরা এটা আমাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন বা যেসব গাইডলাইন আমরা সেগুলিতে অংশ বানাতে আমাদের কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা মানে কি বলবো, দেখতে পাচ্ছি সঞ্জীব দ্রং অনেক কষ্টে বোধহয় কানেক্ট হয়েছেন। আমরা একটু তার এই সুযোগটা নিতে চাই। সঞ্জীব দ্রং আবার নেটওয়ার্কের বাইরে চলে গেলে হয়তো বা আমরা তাকে শুনতে পাবো না। সঞ্জীব দ্রং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে লোকজ্ঞান, সেই লোকজ্ঞানে আমাদের বাংলাদেশে করোনা চিকিৎসায় কোনো কন্ট্রিবিউট করা
সুযোগ রয়েছে কিনা। তো সঞ্জীব দ্রং, একটু আপনি যদি আপনার মতামতটা দেন যে এই ইনক্লুসিভ একটা গাইডলাইন তৈরি করা, সবাইকে নিয়ে একটা গাইডলাইনের দিকে যাওয়া, সেই সবাই মিলে এই জায়গাটাই তো অনেক বেশি কষ্ট, তাই নয় কি? মুন্নিজি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে আছি ময়মনসিংহের হালুয়াঘাটের একটা গ্রামে, আস্কিপাড়া গ্রাম। আমি দুঃখিত যে এখান থেকে ভালো নেটওয়ার্ক পাচ্ছি না। আমি প্রফেসর সাহেবের কথা শুনেছি, কিন্তু 100% তো পরিষ্কার শোনা যায় নাই। পাবেল পার্থর কথাও শুনেছি, কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি যে এই বাস্তবতা থেকে কিছু বলছি। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা বিষয়টা যুক্ত করেছেন যে এই করোনার সময়ে আদিবাসী জ্ঞান, যেটাকে আমরা বলছি ইন্ডিজিনাস নলেজ, বা তাদের ট্রেডিশনাল নলেজ, এইটার বিষয়ে কথা বলা। তো জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিন্তু আপনার এই ইন্ডিজিনাস নলেজ বা ট্রেডিশনাল নলেজ নিয়ে অনেক কাজ হয়েছে। জাতিসংঘের ঘোষণাপত্রের মধ্যেও এই বিষয়গুলো আছে। দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে আপনার এই আদিবাসী জ্ঞান বা ইন্ডিজিনাস নলেজ বা ট্র্যাডিশনাল নলেজ নিয়ে খুব বেশি কাজ হয় নাই। এবং আমরা যে করোনা কাল অতিক্রম করছি বা কোভিড-19 অতিক্রম করছি, এটা নিয়ে আসলে পরিষ্কার বা সুনির্দিষ্ট ভাবে তো কেউই সেরকম ভাবে বলতে পারছে না। হয়তো আরো সময় লাগবে। তবে আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি, আদিবাসী মানুষের অধিকার নিয়ে কাজ করি, এবং এই করোনার সময়ে গত মার্চ মাস থেকে গ্রামে, আদিবাসী গ্রামে মানুষের জনের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, এবং আদিবাসী জ্ঞান সম্পর্কে আমার যে সামান্য অভিজ্ঞতা, সেটা নিয়ে আমি হয়তো কিছু শেয়ার করতে পারি। পাবেল পার্থদা বিস্তারিত বলবার চেষ্টা করেছেন। আমি যেটা মনে করি সেটা হলো যে ইন্ডিজিনাস পিপলস বা আদিবাসীদের তো একটা চিরায়ত ঐতিহ্যগত জ্ঞান তো আছে। এমনকি জাতিসংঘ আপনার 2000 সালে যখন পার্মানেন্ট ফোরাম গঠন করে, তখনও কিন্তু তারা বলেছিল যে আপনার এই পৃথিবীর যত মেডিসিন, ওষুধ আবিষ্কৃত হয়, এই যে পেনিসিলিন, ডিজিটালিস, কুইনিন পর্যন্ত, এগুলোর যে কি বলে প্রাথমিক জ্ঞান বা র মেটেরিয়ালস, কাঁচামাল, এটা আবিষ্কারক হলো আদিবাসী মানুষেরা। এবং এই পৃথিবীর 75% যেন সায়েন্স বলেন, মেডিকেল সায়েন্স বলেন, এগুলোর আপনার প্রাথমিক জ্ঞান আসে ইন্ডিজিনাস পপুলেশনের জ্ঞান থেকে। তার মানে আদিবাসী মানুষের জ্ঞান বা ইন্ডিজিনাস নলেজ এটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই করোনার সময় আপনি দেখবেন বাংলাদেশে খাসিয়ারা বা পার্বত্য চট্টগ্রাম বা আমাদের গারো অঞ্চলেও, এমনকি অন্যান্য আদিবাসী অঞ্চলগুলোতেও আদিবাসী মানুষেরা চেষ্টা করেছে তাদের মতো করে তারা যেন তাদেরকে রক্ষা করতে পারে। কিছুটা তারা কিছুটা কাস্টমারি প্রথাগত লকডাউন সিস্টেমে গেছে। আমার জানা মতে এখনো মৌলভীবাজার জেলার খাসিয়াদের কিছু কিছু গ্রাম তারা এখনো বন্ধ করে রেখেছে। এবং আদিবাসী কালচারে আছে গ্রাম বন্ধ করা। গ্রাম বন্ধ মানে সেদিন আপনি গ্রামের কেউ বাইরে যাবে না বা বাইরের কেউ গ্রামে আসবে না। এটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারও কিন্তু থাকে। যে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি, আপনি গাছকে যত্ন করবেন, আপনি নদীর পানি দূষিত করবেন না, আপনি পাহাড়কে ভালোবাসবেন, বনকে আপনি সংরক্ষণ করবেন, হ্যাঁ, জীবনের সঙ্গে তাদেরকে আপনি যুক্ত করবেন। অল ইজ কানেক্টেড, যেটাকে বলা হয়। হ্যাঁ, যেমন আদিবাসী মানুষ নদীর সঙ্গে যুক্ত, পাহাড়ের সঙ্গে যুক্ত, গাছের সঙ্গে যুক্ত, পাখির সঙ্গে যুক্ত, যত প্রাণী আছে তাদের সঙ্গে যুক্ত। ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের সঙ্গে তারা যুক্ত। তো এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ। আমি হয়তো করোনার ব্যাপারে সুনির্দিষ্ট করে বলতে পারছি না, কিন্তু এই যে ইন্ডিজিনাস জ্ঞান এবং অভিজ্ঞতা তাদের আদিবাসী মানুষের, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনার প্রকৃতিকে যত্ন করা, প্রকৃতিকে মানুষের মতো করে চিন্তা করা। হ্যাঁ, প্রকৃতি এবং মানুষ একাকার। প্রকৃতিকে ধ্বংস করলে যে মানুষ আসলে বাঁচবে না, হ্যাঁ, এরকম মহামারী, করোনা বা এরকম নানা কিছু আসতে পারে। আমি গারো ভাষায় আপনার এই মহামারীকে, প্যান্ডেমিককে বলা হয় সাবিসি। মানে ধরেন অতীতেও হয়তো এক ধরনের রোগ এসেছে, তখন হয়তো বিজ্ঞান এত উন্নত ছিল না, কিন্তু যখন দেখা যাচ্ছে যে
মানুষ মারা যাচ্ছে, প্রাণী মারা যাচ্ছে, মহামারী লেগে যাচ্ছে, তখন এক ধরনের সতর্কতা আদিবাসী মানুষেরা নিত। এই কারণেই তো গারো ভাষায় আপনার এই যে মহামারী শব্দটা আছে, শব্দটা আছে। হ্যাঁ, তো সেই জন্য আমি যেটা বলতে চাই, এটা নিয়ে হয়তো সায়েন্স বা বিজ্ঞান আরো অনেক কাজ করতে পারে, গবেষণার খুবই প্রয়োজন। এবং ইন্ডিজিনাস পিপলস বা আদিবাসী মানুষের যে চিরায়ত জ্ঞান বা ট্রেডিশনাল নলেজ, ইন্ডিজিনাস নলেজ, এটাকে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশেও কাজ হতে পারে। এটা মধুপুর বনে হতে পারে, খাসিয়া পাহাড়ে হতে পারে, পার্বত্য চট্টগ্রামে হতে পারে। আমি সংক্ষেপে শুধু এটা বলবো যে এই করোনার সময়েও কিন্তু আপনারা দেখবেন যে আদিবাসী মানুষের উপরে এটা অবশ্য কিছুটা স্বার্থপরতার মতো শোনাবে, এটা হয়তো ঠিক না, কিন্তু আদিবাসীরা নিজেরা আপনার তাদের সুরক্ষার, লকডাউন বলেন বা আত্মরক্ষা বলেন, সেই চেষ্টা তারা করেছে অন্যের সহযোগিতা ছাড়াই, এবং ফলও তারা পেয়েছে। আপনি দেখবেন তাদের মধ্যে একটা ভালো ফলাফল তারা পেয়েছে। হ্যাঁ, মানে অনেক এখনো পর্যন্ত আক্রান্তের হার খুবই কম। এবং আদিবাসী অঞ্চলগুলোতে তো প্রথম দিকে তো আক্রান্ত ছিলই না একদম। পরবর্তী সময়ে হয়তো আপনার এই শহর থেকে মানুষ গেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি। আর হাইজিন মেনটেন আমরা যেটা বলছি যে মানে এই হাত ধোয়া, হাঁচি কাশি ইত্যাদি, সেটাও খুবই দারুণ সব ব্যবস্থা আছে। স্যানিটাইজার অনেক সময় লাগেও না, আমরা কথায় কথায় এখন স্যানিটাইজার ব্যবহার করছি, সেটার সুফল কুফল দুটোই ভোগ করছি। মাস্ক নিয়ে আমাদের ক্যাম্পেইন কিছুতেই যেন মানে কানে পৌঁছাচ্ছে না, কিন্তু কিভাবে আসলে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা তাদের মতন করে এক ধরনের জীবনাচরণের মধ্যেই একটা মাস্ক বা হাত ধোয়ার বা হাতটা পরিষ্কার রাখার বা হাঁচি কাশির ম্যানারিজমটা একটা অন্যভাবে অ্যাডাপ্ট করেছে, সেগুলো তো অবশ্যই আমাদেরও একটু জানাশোনা দরকার, কারণ আমরা একই মানচিত্রে বাস করি। জ্যোতি চট্টোপাধ্যায় যদি যোগ করেন ট্র্যাডিশনাল নলেজ নিয়ে আপনাদের কাজ। আমি ডক্টর ABM আবদুল্লাহ স্যারকে আমি অনেকক্ষণ মানে অপেক্ষায় রেখেছি। আমি চাইছি স্যার যেন সবার কথা শুনে অন্তত একটা মতামত দেন, আমাদের একটা জাতীয় নীতিমালার মধ্যে কিভাবে ইনক্লুসিভ হওয়া যায় সেটা নিয়ে স্যার যেন মতামত দেন। সে কারণেই আমি চাই যে স্যার আরেকটু শুনবেন। জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমরা শুনবো। আমিও আপনাদের শুভেচ্ছা জানাই এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। এই আলোচনাটা হতো না যদি করোনা না আসতো। করোনা এসে আমাদেরকে নতুন ভাবে ভাবতে শিখাইছে। আমরা জেনেছি যে করোনা হচ্ছে একটা মহামারী, এবং আমাদের পূর্বপুরুষরা, এমনকি আমরাও শিশুকালে আমরা মহামারী দেখে এসেছি, আমাদের পূর্বপুরুষরা দেখেছেন। আমাদের দেশে আমি জানি না, মনে হয় আব্দুল্লাহ স্যার বলতে পারবেন, 60-এর দশকে মনে হয় সর্বশেষ বড় রকমের মহামারী হয়েছে কলেরা। তারপরে আমরা দীর্ঘদিন আমরা নিরাপদেই ছিলাম। এই করোনা এসে আমাদের প্রত্যেক দিনকার যেভাবে আমরা বেড়ে উঠছিলাম, যেভাবে আমরা জীবনযাপন করছিলাম, তার কিছু পরিবর্তন এনে দিয়েছে। আমাদের ঘরে আটকে ফেলেছে, আমাদের হাত ধোয়ার পরিমাণ বেড়েছে। আমি একটা লেখায় পড়লাম যে এখন নাকি প্রায় 78% নাগরিক নিয়মিত হাত ধোন, যার পরিমাণটা খুবই কম ছিল আগে। কিন্তু আমি যেটা মনে করি যে এই আমাদের দেশের যে সমস্ত আদিবাসী মানুষ রয়েছেন তারা প্রায় 40 লক্ষ। তাদের সংখ্যা 40 লক্ষ হলেও তারা জাতিগোষ্ঠীতে প্রায় 50-56 মতন আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে। তারা নিজেদের মতো করে তারা এটাকে কোয়ারেন্টাইন, আইসোলেশন, পরিচ্ছন্নতার ধারণা এবং মহামারীকে প্রতিহত করবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। এটা তাদের লোকায়ত জ্ঞান এবং লোকায়ত বিজ্ঞান, এ দুটো আমাদের বাঙালি সমাজেও কিন্তু ছিল। আমাদের নিকট অতীতে যারা শহরবাসী হয়েছেন তারা বলা চলে প্রত্যেকেই প্রায় এসএসসি বা এইচএসসি পাশ করবার পর শহরে আসবার এসেছেন, এবং তারা তাদের যে ছোটবেলাকার জ্ঞানটাকেও
তারা গ্রামে রেখে এসেছেন। আমাদের পূর্বপুরুষরা কিন্তু অনেক কিছু জানতেন, তাদেরও অনেক লোকজ্ঞান ছিল, এবং তারা এবং আদিবাসীরা পাশাপাশি একই গ্রামে বসবাস করেছেন। আমাদেরও ধারণা ছিল আদিবাসীদের কাছাকাছি, আদিবাসীরা সেটা রক্ষা করেছে, আমরা সেটা রক্ষা করিনি। আমাদেরও মহামারীর সময় শিশু এবং বৃদ্ধদের আলাদা করে রাখা হতো, গ্রামে যাতায়াত কমে যেত, এবং আমাদের সমাজের নেতারাই সে কাজটা করতেন, গ্রামকে আটকে ফেলা হতো। যারা সেবা করতেন তারা ছাড়া রোগীদের কাছে কেউ যেতে পারত না, এবং রোগীর সেবা যারা করতেন তারা স্নান করে ফিরে আসতেন, রোগীর সেবা শেষে স্নান করে কাপড় পাল্টে ঘরে ঢুকতেন। আমাদের যে সমস্ত লোকজ্ঞান ছিল আমাদের পূর্বপুরুষরা ধারণ করতেন, আমরা শিশুকালে মা, মাসি, ফুফু, খালা, দাদি, নানি, দিদিমা, এদের কাছেই অনেক কিছু শিখেছি। তারাই আমাদের এই লোকজ্ঞানের ধারণাগুলো দিতেন, কারণ এই চিন্তাগুলো আমাদের দেশের বয়স্ক নারীরাই পূর্বপুরুষদের কাছ থেকে জেনে ধারাবাহিকভাবে রক্ষা করে আসছিলেন। এই জ্ঞান চর্চা মূলত নারীর জ্ঞান চর্চা। আমাদের গ্রামে সেই জ্ঞান চর্চাটা ছিল, আমরা সেটাকে হারিয়ে ফেলছি। আমরা এখন যেভাবে ভাবছি তাতে এই করোনা কালেও, এখন দেখুন একটা ছোট্ট হিসাব, গ্রামে কিন্তু এখনো করোনা কম, এবং বিভাগ পর্যায়ে যদি হিসাবটা দেখি, আজকের হিসাব যেটা দেখলাম, ঢাকা বিভাগে অর্ধেকের বেশি মারা গেছে। অর্থাৎ যেখানে বেশি করে নগরায়ন হয়েছে, বড় শহর কেন্দ্রিক যে বিভাগগুলো, সেখানে কিন্তু এই করোনার হানাটা বেশি আসছে, গ্রামে কিন্তু এখনো কম। আমরা সবাই জানি যে আমাদের গ্রামে আগে পরিচ্ছন্নতার একটা ধারণা ছিল, আদিবাসীদের মতনই। আমরা জানি আদিবাসীরা, বিশেষ করে সাঁওতাল আদিবাসীরা, তারা কিন্তু যখন বাড়িতে কোনো অতিথি আসতেন, তারা কিন্তু অনেক দূর থেকে তাদেরকে গড় করতেন বা তাদেরকে প্রণাম করতেন, এবং এক ঘটি জল দিয়ে তাদের পা ধুয়ে দিতেন। এবং আমরাও জানি, আমাদেরও বাড়িতে আমরা খেলাধুলো করে আসবার পর বা বাইরে থেকে আসবার পর পা না ধুয়ে, হাত না ধুয়ে ঘরে ওঠা যেত না, রান্নাঘরে ঢোকা যেত না স্নান না করে। বাথরুম থেকে ফিরে এসে কাপড় পাল্টাতে হতো, যদি কাদামাটি বা দূরের রাস্তা, আমরা জানি যে গ্রামে বাথরুম তখন অনেক দূরে ছিল, এখনকার মতন ঘরের ভিতর না, শহরের মতন। কিন্তু এটার মধ্যে দিয়ে যে জিনিসটা আমরা জেনেছি সেটা হচ্ছে এই পরিচ্ছন্নতার ধারণাটা আমাদের কাছে এসেছিল এইভাবেই। আমরা জানি যে প্রত্যেকের বাড়ির বারান্দায় এক বালতি করে পানি থাকতো, এবং সন্ধ্যেবেলা ওই বালতির থেকে নিচের দরজার কাছে পা ধুয়ে উঠতে হতো। যারা পুকুর থেকে আসতেন, আপনারা সবাই যারা গ্রামের কথা মনে করতে পারেন, তারা আমরা সবাই জানি যে গ্রামের পুকুর ঘাট থেকে ঘর পর্যন্ত একটু দূরে দূরে ইট ফেলা থাকতো, অথবা একটা কাঠের বড় গুঁড়ি ফেলা থাকতো। তারা পা ধুয়ে আলগোছে পা উঁচু করে করে এসে ঘরে ঢুকতেন। এটার মধ্যে দিয়ে হয়তো আমরা এখন মনে করি যে গ্রামের মানুষ কি করত, কিন্তু এটার মধ্যে দিয়ে একটা পরিচ্ছন্নতার ধারণা পাওয়া যায় যে সে পা ধুয়ে সে ঘরে ঢুকছে। রান্নাঘরে স্নান না করে ঢোকা যেত না, এটা আমরা আমাদের মা, মাসিদের কাছ থেকেই শুনেছি, দেখেছি। তারা ঢুকতে দিতেন না, জোর করতেন, কারণ আমাদের শিক্ষাটা তাদের কাছেই হয়েছে, লোকজ্ঞানের শিক্ষাটা মা, মাসিদের কাছেই আছে। আমরা জানি যে এই চিন্তার মধ্যে দিয়ে শুধু পরিচ্ছন্নতার ধারণা না, এখানে খাদ্যাভ্যাসের একটা ব্যাপার ছিল, যেটা আদিবাসীরা এখনো রক্ষা করে আসছেন। আমাদেরও একটা খাদ্যাভ্যাস ছিল। সেখানে আমরা মনে করি যে আমাদের যে সমস্ত গাছগাছালি, আমরা সবাই জানি যে প্রাচীনকালে ভারতে একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রী, তার নাম চরক। চরক প্রায় খ্রিস্টপূর্ব 100 সালের দিকে, এবং উনি তক্ষশিলায় মৃত্যুবরণ করেন। চরকের এই আয়ুর্বেদ ভেষজ জ্ঞান এমনই
যে তিনি একটা শিক্ষা দিয়ে গেছিলেন। তিনি বলেছিলেন যে মানুষ যেখানে জন্মায় তার পাশে, যার চারপাশে তার রোগের প্রতিষেধক রয়েছে, সেটাকে শুধু খুঁজে নিতে হবে। এবং সেই প্রতিষেধকগুলো গাছগাছালি, পাখি, প্রাণী, গাছগাছালি, উদ্ভিদ, প্রাণী, এদের মধ্যেই। এবং এদের মধ্যেও এই লোকায়ত জ্ঞানটাই এইভাবেই গড়ে উঠেছে যে চারপাশের আমাদের প্রতিষেধকটা খুঁজে বের করতে হবে। এবং সেই খুঁজে বের করবার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে আমাদের প্রায় সব বাড়িতেই গ্রামে নিম গাছ থাকতো দক্ষিণে। নিম গাছের পাতাও আমরা খেয়েছি ছোটবেলায়, এবং সেটা একটু সচ্ছল ব্যক্তিরা ঘি দিয়ে ভেজে খেতেন, আর অসচ্ছল ব্যক্তিরা এমনি ভেজে খেতেন। আমরা সবাই জানি যে তুলসী গাছ, এখন সবাই বলেন যে তুলসী একটা অসাধারণ একটা ঔষধি, কিন্তু আমরা সবাই জানি যে গ্রামের আগেকার দিনের প্রায় সব বাড়িতে একটা করে তুলসী তলা ছিল, তুলসী গাছ। এই তুলসীটাকে যত্ন করে রাখা হতো, এবং পুরো বৈশাখ মাস ধরে এই তুলসী গাছে দুপুরবেলা স্নান করে ফিরে আসবার সময় 1 ঘটি জল পুকুর থেকে নিয়ে এসে ওই তুলসী গাছের গোড়ায় দেওয়া হতো। এটা একটা কৃত্য, কিন্তু এই কৃত্যটা এমনি এমনি আসেনি। আমরা এইগুলোকে হারিয়ে ফেলেছি। আচ্ছা, আমরা আমি মনে করি জ্যোতি চট্টোপাধ্যায় আরো খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য, এবং এটা আমাদেরকে সহজ করে বোঝার জন্য, বিশেষ করে এই প্রজন্ম অনেকে যারা তুলসী গাছটা শোনার পরেই মাথাটা চোখটা কপালে তুলছেন। তুলসী গাছ সেটা আবার কি আমরা বার্গার পিৎজা যতটা সহজ করে চিনি, স্ট্রবেরি, আমের চেয়ে স্ট্রবেরিটা যাদের কাছে বেশি পরিচিত, তারা তো এই করোনা নিয়ে অনেকেই চিন্তিত। কিন্তু এইসব কৃত্য তুলসী গাছ এগুলো শুনলে একটু ভয় পেয়ে যাচ্ছে। তাদেরকে ইংরেজিতে অনেক কিছু কি বলবো যে ওয়েস্টার্ন কোনো কিছুর সাথে তুলনা করে বাংলাদেশের এই তুলসী গাছটা বোঝাতে হয়। তো তাদের জন্য এত চমৎকার করে সহজ করে উপস্থাপন করছেন, আমি আশা করি। আর আমরা যারা গ্রামেই আমাদের এই জ্ঞানটা রেখে এই শহর কেন্দ্রিক হয়েছি, তাদেরকে নস্টালজিয়ায় নিয়ে যাচ্ছেন। এখানে আমরা আরও কিছুক্ষণ করোনার ছলে থাকতে চাই। একটা বিরতির পরে স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার খুবই মনোযোগ দিয়ে শুনছেন, আমি বারবার করে লক্ষ্য করছি। অন্য সময় স্যার একটু তাড়া দেন, আচ্ছা আমি একটু যাব, আমার রুগী দেখব, কিন্তু উনি চেম্বারে বসে আছেন, একদম নড়াচড়া করছেন না। আমরা স্যারের কাছ থেকে শুনবো ইনক্লুসিভনেসের কথা, এই সব জ্ঞানগুলো একসাথে করে কিভাবে আমরা করোনার লড়াইটা লড়বো একটা বিরতির পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজ্ঞানে করোনা চিকিৎসা, আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। ডক্টর অধ্যাপক ABM আবদুল্লাহ আমাদের কথা, এতদিন আলোচকদের কথা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনছিলেন। সব আলোচকরাই প্রায় আছেন, কেউ ফোনে আছেন, কেউ জুমে কানেক্ট হয়ে আছেন। কাউকে দেখতে পাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু সকলেই আছেন। স্যার, এখনো পর্যন্ত যেটুকু আলোচনা হয়েছে অনেক আলোকিত বিষয়। আমরা খুবই যে বৈচিত্র্যের একটা কি বলবো, একটা রিসোর্সফুল দেশ, ছোট্ট হয়তো মানচিত্রটা, মানুষ হয়তো বেশি, কিন্তু অনেক বৈচিত্র্য, অনেক সম্পদ, এরকম একটি সম্পদশালী দেশে আমরা করোনা মোকাবেলায় সমন্বিত সবার সম্পদ, সবার জ্ঞানের সম্পদ একসাথে করতে চাই। সেই জায়গাটায় অনেক সময় ধাক্কা হয়, অর্থাৎ একটা যখন ন্যাশনাল কমিটি করি তখন সব সেক্টরকে আমরা ভাবতে পারি না। কারণটা কি হয়, কেন হয় স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে তো অনেকদিন যাবৎ করোনা নিয়ে আলোচনা করছি, আমি তো এখনো আপনার সামনে অনেকদিন কথাবার্তা বলছি। এখনো আমাদের ছেড়ে অনেকে চলে যাচ্ছেন, মৃত্যুর বিচ্ছুল কম বেশি ওঠানামা করছে। আজকেও 23 জন মারা গেছে, সবচেয়ে কম মারা গেছে কিন্তু 14 জন। এই 2-3 দিন আগে আমাদের 2 জন প্রফেসর মারা গেলেন। এবং সোমবারে আমাদের, জানেন আপনি, আমাদের বঙ্গবন্ধু ইউনিভার্সিটির ভিসি ছিলেন প্রফেসর তাহির স্যার, উনিও মারা গেলেন।
যাই হোক, যারা আমাদের ছেড়ে চলে গেছেন আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এখনো করোনা কিন্তু অনেকে আক্রান্ত হয়ে আইসিইউতে আছে, ভেন্টিলেটর আছে, ঘরে বসে চিকিৎসা নিচ্ছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আসলে যে কথাগুলো বললেন আজকে অবশ্য একটা জিনিস ভালো যে আপনার কিন্তু যে চয়েসটা করছেন আপনার এই লোকজ্ঞানের যে করোনার যে কথা, সবাই লোকের কথা হলে অত্যন্ত সুন্দর একটা আলোচনা হচ্ছে বলে এবং এটা ব্যতিক্রম ধর্মী। এইরকম আলোচনা কিন্তু কেউ করছে বলে আমার মনে হয় না, আগেও কেউ করেও নাই, কেউ চিন্তাই করেনি, ইভেন কি আমিও চিন্তা করি নাই। এমন অত্যন্ত সুন্দর একটা আলোচনা এবং যাদের কথা শুনলাম কয়েকজন ভালোই লাগলো আর কি। অনেক কিছু হয়তো আমি জানিও না এগুলা, বিশেষ করে যে যে আদিবাসী যাদের কথা বললেন, তারা তো আমাদের দেশের মানুষ, অত্যন্ত ভালো, অনেকেই সহজ সরল, অনেকের কথা আমি জানি, কাউকে চিনিও। তাদের যে চর্চা, সংস্কৃতি, ধর্ম, বিশ্বাস অনেক কিছু আছে। আমি যেটা বললেন না, আমার মনে হয় যে তারা যেভাবে চলছে, তারা যেভাবে করছে, বা যে মহামারীর থেকে বাঁচার জন্য বা এ থেকে মুক্তি পাওয়ার জন্য যারা যা করে, আমার মনে হয় যে এগুলো তো খুব সাংঘর্ষিক কিন্তু না, বিজ্ঞানের সঙ্গে কিন্তু খুব সংঘর্ষপূর্ণ মনে হয় না। একদম স্যার। ইভেন যে জ্যোতিদা যে কথাগুলো বললেন যে গাছ গাছরা এগুলো তো ভালো, আমরা তো আগের আমল তো এগুলোই চলতো, আমরা তো আধুনিক জামানায় চলে আসছি। 15-20 বা 30 বছর আগে তো ওগুলি দিয়ে আমরাও গ্রামে গঞ্জে এগুলি তো খাইতাম। তুলসীর পাতা আমিও খাইছি, এই পুদিনের পাতা বলেন আর যে ইয়ের পাতা বলেন, এই সবকিছু তো আমাদের জানা শূন্য আছে, গ্রামে গঞ্জে দেখতে আমিও ছিলাম। কথাটা হলো যে বর্তমানে সায়েন্স তো দ্রুত এগিয়ে চলছে, যে এই কথাগুলো কেন আসছে, বিশেষ করে করোনার জন্য আসছে। তো করোনার সম্বন্ধে যত দিন যাচ্ছে, বয়স তো ধরেন চায়নাতে ডিসেম্বর, এখন তো প্রায় 10 মাস হতে চললো, যত দিন যাচ্ছে তত নতুন তথ্য, নতুন জ্ঞান, নতুন বিজ্ঞান আমরা কিন্তু জানতে পারছি। আগামীতে হয়তো আরো জানতে পারবো। টিকা নিয়ে অনেক কথাবার্তা চলছে, চিকিৎসা নিয়ে কথা চলছে। এগুলো কথাগুলো কারণটা হলো আসলে তো আমরা এই রোগটা তো নতুন, এবার আগে অনেক মহামারী ছিল, আপনার জানি কলেরা বা যে যে স্প্যানিশ ফ্লু বা প্লেগ, বিভিন্ন রকমের বিভিন্ন সময় ছিল। এটার কারণ প্লেগ, হ্যাঁ, এই এখন যে প্রবলেম যেটা হচ্ছে আসলে স্পেসিফিক চিকিৎসা নাই, তো আমরা অনেক কিছু জানি না, সেই জন্যই কিন্তু এই কথাবার্তাগুলো চলে আসতেছে। যদি আমরা স্পেসিফিক চিকিৎসা জানতাম, টিকাটা যদি একটা হাতের মুঠোয় পেতাম, যদি সহজে প্রতিরোধ করতে পারতাম, তাহলে কিন্তু এত কথাবার্তা কিন্তু হতো না। আমাদের যেজন মার্চে প্রথম করোনা যখন শনাক্ত হয়, তারপর থেকে আপনি নিজেও জানেন, অনেক কথা আমিও বলছি, কত রকমের চিকিৎসা, এই কালো জিরা খাইলে হয়, মধু দিয়ে খায়, রং চা খায়, তারপরে এরকম ঝাড় ফুঁক, তাবিজ কবজ, কোনো কিছু তো বাদ নিলে কেন বলে, স্পেসিফিক চিকিৎসা নাই, তো সেই জন্য এই কথাগুলো কিন্তু বলছে আর কি। ইভেন গতবার আপনার মনে আছে ডেঙ্গুর সময় কিন্তু অনেক কথাবার্তা, তাবিজ কবজ থেকে শুরু করে হোমিওপ্যাথিক, পানি পড়ায়, কোনো কিছু তো বাদ যাইতো না। আমাকে অনেকে প্রশ্ন করে যে এই যে তাবিজ কবজ, পানি পড়া, বা যে করোনার সময় যে এই যে কি গাছের পাতা পুঁতে খাওয়া, তারপরে কত রকমের থানকুনি পাতা বিক্রি হয়েছে, জি হ্যাঁ জি, যেটা কিন্তু এস এম আলমগীর বলেছেন যে এই যে মিসইউজ হওয়া এবং ট্র্যাপড হওয়ারও একটা প্রবণতা থাকে। একদিকে হলো আমাদের নৃগোষ্ঠী বা লোকজ্ঞান। জি জি স্যার প্লিজ। দুইটাই বলছি আর কি। আমি বলছি যে আমাকে যখন প্রশ্ন করে থানকুনি পাতা খাবে কিনা, কালো জিরা খাবে কিনা, এসব আমাকেও বলতো। আমি বললাম যে হ্যাঁ, আপনি এগুলো খান, তবে আমি যা বলবো, আমি যে কথাগুলো বলবো স্বাস্থ্যবিধির ব্যাপারে এইটা ঠিক রেখে আর গুলো আপনারা মেনটেন করেন, তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না। শুধু ওদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ আমি তাদেরকে অশ্রদ্ধা করছি, যেমন আদিবাসীর যে কথাগুলো শুনলাম, তাদের অনেক কিছু এগুলো তাদের সংস্কৃতির কিন্তু অংশ, এগুলো বা তাদের ধর্মীয় চর্চার অংশ বা তাদের বিশ্বাসের অংশ, এবং কোনোটাই তো ভালোই, তো খারাপ তো কিছু মনে হচ্ছে না আমার কাছে। এগুলো মেনটেন তারা করছে, করুক। কারণ এই করোনা কিন্তু এটা বৈশ্বিক সমস্যা, সেটা শুধু আদিবাসীর মধ্যে না বা আমাদের দেশে না, সারা পৃথিবীর 215টা দেশে কিন্তু, এবং এক একটা দেশে এক এক রকম ধর্মীয় বলেন, সংস্কৃতি বলেন, কালচারাল বলেন, বা ধরেন অনেক কিছু কিছু জড়িত তো, এবং মানুষ কত, ঘনত্ব কেমন, দেশ কত বড়, মানুষ কত, এগুলোর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমাদের দেশ ছোট, মানুষ বেশি, সমস্যা তো আমাদের অন্যরকম। তো এগুলো যার যার ধর্ম বিশ্বাস, যার যার সংস্কৃতি, এগুলো কিন্তু চর্চা করে করুক, তাতে আমার তো কোনো আপত্তি দেখি না আমি, খুব ভালো। কিন্তু স্বাস্থ্যবিধির ব্যাপারে আমরা যেগুলো বলি, এর সঙ্গে যেন সাংঘর্ষিক না হয়, এবং কোনোটাই সাংঘর্ষিক আমার কাছে মনে হচ্ছে না। যেমন আমরা তো বেশি কথা বলছি না, শুধু এক্সট্রা অ্যাড করছে এটা মাস্ক, এটা করতে পারেন। হাত ধোয়ার চর্চা তো যে কোনো করোনার জন্য তো না, তাই না, যে কোনো রোগের থেকে বাঁচার জন্যই তো ভালো। এমনকি যে শারীরিক দূরত্ব, সামাজিক, এগুলো তো খুব সুন্দর। তো তাদের মধ্যে যেহেতু লোক সংখ্যা কম, দূরে দূরে থাকে, তো খুব ভালো। বিশেষ করে শারীরিক দূরত্ব, গ্রামে গঞ্জে একটু দূরে দূরেই তো মানুষ, একটা বাড়ি দূরে দূরে ভালোই তো থাকে। শহরে না ঝামরা, আমার তো শহরে, ঢাকা শহরে দেখলে তো হাঁটলে তো মনেই হয় না দেশে করোনা আছে, একেবারে গায়ের উপরে গা দিয়ে, কাঁধের উপরে কাঁধ দিয়ে। ইভেন বাসে যদি দেখেন ওই বাদুর ঝোলার মতো
এখানে বাসের এই ধরে হ্যান্ডেল ধরে ধরে যে হারে চলতেছে, তাতে তো একটু অবস্থা ভয়াবহই হচ্ছে। সেজন্য আমরা বলি যার যার চর্চা, যার যার ধর্মীয় সবকিছু চলুক, শুধুমাত্র আপনারা মাস্কটা অবশ্যই পরবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই করবেন। এটা কারোর সঙ্গে কোনো মানে এতে কোনো সাংঘর্ষিক কিন্তু কিছু না, কিন্তু করতে হবে, এটা করলে ভালো হয়। হাত ধোয়া অবশ্যই করবেন, দূরত্বটা এইটুকু যদি আমরা করতে পারি, তার সঙ্গে আপনারা এই থানকুনির পাতাই খান আর মধু খান আর কালো জিরে খান, এবং আদিবাসীর যে সুন্দর তাদের যে সিস্টেম, এটাও কিন্তু খুবই ভালো চলুক। তার এইভাবে চললে তো আমার মনে হয় কোনো অসুবিধা তো হচ্ছে না। আমি মনে করি এইভাবে যদি আমরা চলতে পারি, কারণ করোনার সংক্রমণ এটা তো খুব ছোঁয়াচে রোগ, যত মানুষ দূরত্ব যদি মেনটেন না করে মাস্ক যদি, তাহলে তো ছড়াবেই। কিন্তু ঝাড়ফুঁক দিয়েও হবে না, স্যার আরেকটা জিনিস, মানে কোনোটার সঙ্গে স্যার কোনোটার সঙ্গে জি কোনোটার সঙ্গে সাংঘর্ষিক কিছু নয়, কিন্তু আমরা লকডাউনটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে একটু কিন্তু হিমশিম খাচ্ছিলাম। কখনো কখনো বাস দিয়ে বন্ধ করে লাল পতাকা দিয়ে দিচ্ছি, কেউ বাইরে যাচ্ছেন কেউ আসছেন ইত্যাদি। সেইগুলো আমাদের আসলে অভিজ্ঞতা কম থাকার কারণে, জ্ঞান কম থাকার কারণে, অথবা আমরা যে আমাদের এই দেশের মধ্যেও গ্রাম বন্ধ করার বা এক ধরনের লকডাউনই, আমরা ইংরেজিতে বলতাম লকডাউন, ওই দিকে হয়তো নৃগোষ্ঠী তারা বলতেন গ্রাম বন্ধ। তো সেই শেয়ারিংটার অভাবে আমরা কিন্তু এক ধরনের পাজলড হয়েছি বিভিন্ন সময়, এখনো হচ্ছি। যদি প্রয়োজন পড়ে তাহলে তো আমরা ওই গ্রাম বন্ধের সিস্টেমটাও তো আমরা নিশ্চয়ই পাড়ায় মহল্লায়, বা যেমন করে আমরা তেজকুনি পাড়ায় যেরকম করে লকডাউনের প্র্যাকটিসটা করলাম, সেভাবে তো একটু শেয়ারিংটা করা যেত। সেই ক্ষেত্রে জাতীয় কমিটির মধ্যেও কি আমরা একটু এই জ্ঞানের, এই প্রতিনিধিত্বকারী মানুষদের এক প্রতিনিধি আমরা ভাবতে পারি কিনা, এটা আমাদের আসলে আলোচনা থেকে যদি কোনো কিছু প্রাপ্তি হয়। একটা ছোট্ট বিরতির পরে স্যার আমি আপনার কাছ থেকে এটারই একটা উত্তর নিতে চাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকগানে করোনা চিকিৎসা, এই বিষয় নিয়ে কথা বলছি একেবারে শেষ ভাগে। আমি ডক্টর এবিএম আবদুল্লাহর কাছে একেবারে তার কাছ থেকে মতামত এবং সুনির্দিষ্ট কোনো পরামর্শ দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। তার আগে সবাই একটু করে 1 মিনিট করে কথা বলার সুযোগ পাবেন, যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে। সঞ্জীব রং কি আছেন আমাদের সঙ্গে? আমি দেখতে পাচ্ছি না, ফোনে আছেন নিশ্চয়ই। সঞ্জীব দা, আপনি যদি 1 মিনিটে কিছু যোগ করার থাকে। অনেক অনেক ধন্যবাদ আবারও। এবং আমি প্রফেসর আবদুল্লাহ সাহেবের কথা শুনছিলাম, এবং উনার মধ্যে যে রিকগনিশন এবং একটা কি বলে এই অ্যাকসেপ্টেন্স যেটা আছে অন্যের সংস্কৃতি, জ্ঞান, কালচার, এই বিষয়টা আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। আমি শুধু অনুরোধ করব, অন্য সব কিছুর মতোই যে এই মুন্নিদি আপনি নিজেও বলেছেন যে বাংলাদেশে যে ডাইভার্সিটি আছে, বৈচিত্র্য, জাতি বৈচিত্র্য, সংস্কৃতি বৈচিত্র্য, জ্ঞানের বৈচিত্র্য, অভিজ্ঞতার বৈচিত্র্য, প্রাচীন মানুষ তাদের জ্ঞান, এই বিষয়গুলোকে আমি মনে করি স্বীকৃতি দেওয়া এবং একটা দ্বার খুলে দেওয়া, যে অন্তর্ভুক্ত করা, ইনক্লুসিভ, এটা ইনক্লুসিভ একটা সোসাইটি আমরা যেন গড়ে তুলতে পারি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের পাভেল পার্থ কি যোগ করবেন একটা লাইন? গবেষক হিসেবে কিছু চাওয়া আছে কিনা? হ্যাঁ, প্রথমত একটা শুধু ধন্যবাদ জানাই সবাইকে, যারা আমার এই অতি ছোট যে কাজটি আমি শুরু করেছিলাম, যে মহামারীর সামাল দেওয়ার আদিবাসী যে লোকায়ত স্বাস্থ্যবিধি, এই বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে নিয়েছে। এর জন্য আমি অশেষ কৃতজ্ঞ। আমি যেটি যোগ করতে চাই যে এই রকমের আদিবাসী লোকায়ত স্বাস্থ্যবিধি যেটি রোগ সংক্রমণ এবং মহামারী সামাল দেওয়ার ক্ষেত্রে আছে, বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাঙালিদের মধ্যে যে লোকজ্ঞান আছে, এই বিষয়ে একদমই একাডেমিক পর্যায় থেকে আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সংশ্লিষ্ট সকলদেরকে নিয়ে একটা সমন্বিত ভাবে একটি জাতীয় পর্যায়ে আসলে গবেষণা হওয়া অথবা একটা শেয়ারিং হওয়া দরকার।
হ্যাঁ, এবং এটি একটা শেয়ারিং সমন্বিতভাবে যাতে আমাদের জাতীয় চিকিৎসায় এটি আসলে যুক্ত হতে পারে, যেখানে আমরা সবাই থাকতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর ASM আলমগীর। স্যার 1 মিনিট। আমার একটাই কথা, আসলে দেখেন সঞ্জীব দা বা পাবেল পার্থ আপনারা যে কাজটি করেছেন, আপনি যদি দেখেন সেখানে কোয়ারেন্টাইন আছে, সেখানে আইসোলেশন আছে, সেখানে স্বাস্থ্যবিধি সোশ্যাল ডিস্টেন্সিংটা আছে, এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আছে। এবং আমরা সবাই মিলে আসলে যদি এখন একটাই কথা, আমাদের যেমন স্যার যেমন বললেন, আমাদের সবাইকে মাস্ক করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্থাৎ সেখানে সেই মাস্ক পরা, হ্যান্ড ওয়াশিং, সেটা আদিবাসীদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে, এটা বাড়াতে হবে। আর সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা সঞ্জীব দা বলেছেন যে প্রথম থেকেই গ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এটাই আসলে আমাদের বাস্তবতা। কোন সমাগম যেখানে হয় সেখানে আমাদের যাতায়াত কমানোটা এখন আমাদের স্বাস্থ্যবিধির অঙ্গ হওয়া উচিত। এবং আমরা সবাই যদি মিলে এগুলি মানি, তাহলে কিন্তু আসলে আর ভ্যাকসিনের প্রয়োজন হয় না। তো আমি আজকাল বলি, আপনি যদি মাস্ক পরে ঘর থেকে বের হন, আপনি যদি হ্যান্ডওয়াশিংটা ঠিক মতো করেন, আপনি যদি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করেন, এটাই কিন্তু ভ্যাকসিন। আপনার সঙ্গে যোগ করে আমরা সবসময় বলি, আপনার মাস্কটা আপনার প্রাথমিক ভ্যাকসিন, তার বাকিগুলো আপনি সেকেন্ড অ্যান্ড থার্ড। জ্যোতি চট্টোপাধ্যায় এক লাইন যোগ করার সুযোগ পাবেন। আমি সবশেষে ডক্টর ABM আবদুল্লাহ স্যারের কাছ থেকে কোনো একটা নির্দেশনামূলক মন্তব্য শুনতে চাই। আমিও মনে করি যে আদিবাসীদের এবং এমনকি বাঙালিদের এই লোকায়ত জ্ঞান নিয়ে আজকে যখন কথাটা উঠেছে, এবং গতকাল এরকম একটা অনলাইন আলোচনা ছিল, আজকেও আপনি করলেন, আমি মনে করি যে নিয়ে আদিবাসী এবং বাঙালিদের নিয়ে গবেষণা, তো পাবেল পার্থ অনুরোধ করলেন একটা গবেষণার কথা। আমি মনে করি গবেষণা পূর্ব একটা জাতীয়ভাবে একটা আলোচনা সভার আয়োজন করতে পারেন এই স্বাস্থ্য বিভাগ। জি, অনেক ধন্যবাদ স্যার। আমি একেবারে বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। ডক্টর ABM আবদুল্লাহ আমাদেরকে কোনো নির্দেশনামূলক হয়তো তথ্য দেবেন, আবার সেটা দিয়েই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ আপনাকে। এই দেশের যে আদিবাসী, তারা আমাদেরই লোক, আমাদেরই মানুষ, আমাদেরই মানে হয়তো নিকট আত্মীয় না হলেও আমাদেরই তো মানে তারাও এই দেশের মানুষ, যারা ভালো তারাও চায়। আমি তাদের যারা যেভাবে তারা চলছেন আমি শুনলাম, আমি তাদেরকে শ্রদ্ধা করি। তাদের যে সংস্কৃতি, তাদের যে বিশ্বাস, এটা তারা চালিয়ে দেন। এবং সবগুলো দেখেন, তারা যে গ্রাম বন্ধ করলেন, দূরে দূরে থাকা, খাওয়া দাওয়া মেনটেন চলা, সবই ভালো। আমাদের সায়েন্সে কিন্তু এগুলি আমরা বারবার একটা কথাই বলি, যে আমাদের স্বাস্থ্যবিধি জাস্ট 3টে কাজ করলেই হবে। মাস্কটা অবশ্যই পরবেন, কম্পালসারি। 80% সংক্রমণ কিন্তু এর দ্বারা রোধ করা সম্ভব। হাত ধোয়ার চর্চা অবশ্যই, শুধু করোনা বাঁচাবে না, অন্য যে কোনো কিছু থেকে বাঁচাবে। এবং দূরত্ব মেনটেন করা, শারীরিক দূরত্ব, সামাজিক না, শারীরিক দূরত্ব চলতেই থাকবে। আর ভ্যাকসিনের কথা যে বলেন, ভ্যাকসিন কবে আসবে আমরা জানি না। এখন পর্যন্ত অনেকগুলো ট্রায়ালে আছে, ওই খালি আশার বাণী শুনে আমরা রয়ে গেছি। ভ্যাকসিন যে 100% প্রোটেকশন দেবে এখনো কেউ শিওর না। কয়টা ডোজ লাগবে, কতদিন পর পর দিতে হবে আমরা কিন্তু জানি। তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, ইফেক্টিভ কিনা, জনগণের মধ্যে অ্যাফোর্ডেবল হলে আমরা জানি না। এবং এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যায় 100% করে 50-60% হয়তো প্রোটেকশন দিবে। যে দাবিটা আসলে ভ্যাকসিন যখন আসবে না। জি স্যার, আজকের আলোচনা থেকে যে আকাঙ্ক্ষাটা উঠেছে, সেটা একটা জাতীয় পর্যায়ে এই ধরনের এই গানগুলো নিয়ে একটা শেয়ারিং হতে পারে কিনা, সেটা স্বাস্থ্য বিভাগে হোক, অন্যভাবে হোক, জাতীয় কমিটি হোক, আমরা সেটা নিয়ে স্যার মিলে যদি আমরা জি 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 এটা করা উচিত আমি মনে করি। কারণটা হলো যে সবাই যদি সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করতে থাকি, তাহলে এমন হতে পারে যে আমাদের দেশের জন্য যেটা ভালো ওইটা করবো, মানুষের জন্য যা ভালো, মানুষের স্বাস্থ্যের জন্য যা ভালো এটা করবো। এবং এমন হতে পারে যে এই কাজগুলো যদি আমরা সাকসেসফুল হই, সবাই সমন্বিত, সেটা আদিবাসী হোক আমি সবাই মিলে যদি করতে পারি, তাহলে আমার মনে হয় সারা পৃথিবীর জন্য একটা মডেলও হতে পারে। মানুষ হয়তো এমন হতে পারে যেটা আমাদেরকে অনুসরণ করবে, এটাও কিন্তু হতে পারে। কিন্তু স্বাস্থ্যবিধি আমরা কিন্তু অবশ্যই মেনে চলবো। এ ব্যাপারে যেন আমরা কোনো মানে গাফিলতি না করি, ঢিলামি না করি, জ্যাম কেয়ার ভাব এইসব যেন না করি। জনগণের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা যেন আর না হয়। অনেক ধন্যবাদ সবাই আপনার এই নির্দেশনা, এবং তার সঙ্গে একটা আমাদের বাড়তি মানে করোনা পূর্ব এবং করোনা উত্তর জীবনে একটা বাড়তি ব্যাপার থাকবেই। সেটা ঠিক বাড়তি না, আমাদের জীবনের অংশ, প্রতিদিনের অংশ।
একটা মাস্ক অবশ্যই পরতে হবে। আমরা যে যেই কালচারের মানুষ হই না কেন, যে যেই লোকাচার মানি না কেন, যে যেই স্বাস্থ্যবিধির আওতার মধ্যে থাকি না কেন, কিন্তু গোটা বাংলাদেশের একটা একই রকম একটা কমন বিধি, যেটা আমাদের বাংলাদেশ কেন গোটা বিশ্বের জন্য যেই একটি একমাত্রার একটি বিধি, সেই একমাত্রার বিধিটি একটি মাস্ক। সবাই যে যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন, একজন আরেকজনের সঙ্গে দেখা হওয়ার আগে একটা মাস্ক মাঝখানে যেন রাখি। এটাই আমাদেরকে অনেকখানি সুস্থ রাখবে। ভালো থাকবেন সবাই।